7 বছর পর দুজন দুজনকে দেখে উভয়ই চমকে গেলাম। কখনো ভাবিনি যে আমাদের আবারও দেখা হবে, তাও এমন একটা জায়গায়, এমন একটা সময়। নীরু ছোট ছোট পায়ে হেঁটে ঠিক আমার মুখের সামনে দাঁড়ালো। নীরু আমার সামনে আসার পর ঠিক আগের মতোই আমার বুকের হৃদস্পন্দনটা বেড়ে গেল। মনে হচ্ছে সেকেন্ডে 5 থেকে 6 বার স্পন্দিত হচ্ছে। আমার হাতটা ঘেমে যাচ্ছে আর শরীরে কাঁপাকাঁপি শুরু হয়ে গেছে। কখনো ভাবিনি বেলাভূমির শেষ স্তরে দাঁড়িয়ে আমি নীরুকে আবারও দেখতে পাবো। সে আমাকে ছোট্ট করে জিজ্ঞেস করলো, কেমন আছো ইমু? ভালো, তুমি কেমন আছো? হ্যাঁ, ভালো। আমরা দুজনে আবারও চুপ হয়ে গেলাম। মাথা নিচু করে দাঁড়িয়ে আছি আমি। এবার নীরু ইশারা করে বলতে লাগলো সামনের টেবিলে গিয়ে বসার জন্য। আমরা দুজনই সামনের সেই টেবিলে গিয়ে বসলাম। এরপর ওয়েটারকে ডেকে 2 কাপ কফির অর্ডার করলাম। আমরা দুজনই তখনও নিঃশুভ হয়ে বসে আছি, শুধু আর চোখে দুজনে দুজনার দিকে তাকাচ্ছি। এর মধ্যে ওয়েটার 2 কাপ কফি এনে আমাদের টেবিলের উপর রাখলো। আমি কফিতে ছোট্ট একটা চুমুক দিতে নীরু বলে উঠল, আচ্ছা ইমু, তোমার সেই পুরনো দিনগুলোর কথা এখনো মনে পড়ে? আমি হারিয়ে গেলাম পুরনো সেই অতীতে। তখন সবেমাত্র কলেজে উঠেছি। নতুন নতুন কিছু বন্ধুও তৈরি হয়েছে। কলেজের ইউনিফর্মে তখন আমি প্রথম দেখেছিলাম নীরুকে। আর তখন থেকেই আমার মনের ভেতরে একটা ছোটখাটো ঝড় বয়ে চলে যায়। তখন সেই অল্প বয়স। প্রতিদিন কলেজে আসার আগে আয়নার পেছনে 1 ঘন্টা সময় দিতাম। চুলগুলো বারবার আয়নার সামনে গিয়ে ঠিক করে দেখতাম আমার লোকটা কেমন দেখাচ্ছে। তাকে দেখার পর জীবনে প্রথমবার মুখে স্নো আর সরিষার তেলের পরিবর্তে ফেস ওয়াশ আর বডি লোশন মেখে কলেজে যেতাম। তাকে প্রতিদিন ফলো করতাম। আর ঠিক নীরুর ডান পাশে সারিতে বসতাম, যেন তাকে ভালো মতো দেখতে পাই। কখনো কখনো সে আমার দিকে তাকিয়ে এক ফালি হাসি উপহার দিত, আর আমি মুখটা লজ্জাতে ঘুরিয়ে দিতাম। তখন আর কি বা বয়স ছিল আমাদের, তাই শুধু একটু দেখার একটু হাসিতেই পাগল ছিলাম। তখন রাত্রিটা অনেক বড় মনে হতো। শুধু চিন্তা করতাম কখন সকাল হবে আর কখন আমি নীরুকে দেখব। তার কথা ভাবতে ভাবতেই ঘুমিয়ে পড়তাম, আর স্বপ্নের দেশে তাকে নিয়ে হারিয়ে যেতাম। রঙিন টিভির যোগ না থাকলেও আমার স্বপ্নগুলো কিন্তু ঠিকই রঙিন ছিল। ভালোবাসায় পূর্ণ ছিল আমাদের সেই রঙিন কৌটোটা। ইমু, তুমি ঠিক আছো? নীরুটাকে আমি বাস্তবে ফিরলাম। এরপর অস্পষ্টভাবে জবাব দিলাম, হ্যাঁ বলো। তোমার কি কিছুই বলার নেই আমাকে? ও হ্যাঁ, ভালো আছো তুমি? কিছুক্ষণ আগেও তুমি আমাকে এটাই জিজ্ঞেস করেছো। ও সরি, বলে গিয়েছিলাম। তুমি এখনো সেই পিচ্চিমুই রয়ে গেছো। এই এসির মধ্যেও তুমি ঘেমে যাচ্ছ, মাথাটা নিচু করেই এখনো কথা বলছো, আর কথার ফাঁকে খুব খুব করে কাশি দিচ্ছ। তুমি এমন কেন ইমু? হয়তো কারো ভালোবাসাই আমাকে এমন করে দিয়েছে। তাহলে কেন আজ আমরা আলাদা? সেই প্রেমটা কোথায় চলে গেল? মনে আছে তুমি যখন আমাকে সবার সামনে 12 পেজের লাফেটা দিয়েছিলে? আমি ভয় সেখানেই কান্না করে দিয়েছিলাম। তা দেখে তুমিও আমার সাথে বসেই বাচ্চাদের মতো কান্না করে দিয়েছিলে। আমার কান্না তো 5 মিনিটেই থেমে গিয়েছিল, কিন্তু তোমার কান্না থামাতে আমাদের সকল বন্ধুদের 1 ঘন্টা সময় লেগেছিল। তারপর তোমার সামনে বসেই আমি তোমার এত বড় প্রেমপত্রটা শেষ করেছিলাম, আর তুমি তখন লজ্জায় লাল হয়ে গিয়েছিলে। হ্যাঁ, সেদিন আমি সারা রাত ঘুমাতে পারিনি। ছটফট করেছিলাম তোমার অ্যান্সারের আশায়। পরের দিন আমি কলেজে এসে যখন টুপ করে তোমার গালে ছোট্ট করে একটা চুমু খেয়েছিলাম, তখন তুমি হাঁ করে কিছুক্ষণ আমার দিকে তাকিয়েছিলে, কিন্তু এর কিছু সেকেন্ড পরপরই তুমি অজ্ঞান হয়ে গিয়েছিলে। আমার তখন কি হয়েছিল আমি জানি না। আমার শুধু এটাই মনে হয়েছিল যে আমি আমার সবচেয়ে দামি জিনিসটাকে পেয়ে গেছি। এতটা ঘুরিয়েছিলাম যে আমার বুকের ভেতরে থুক থুক করে ঢোল বাজছিল। শরীরে প্রেমের শিহরণ জানিয়ে দিচ্ছিল যে আমি আমার কাছের কাউকে পেয়ে গেছি। দূর থেকে একটা বাঁশির শব্দ আমাকে মাতাল করে তুলছিল। তারপরে আমার আর কিছুই মনে নেই। কিভাবে থাকবে? তুমি অজ্ঞান হওয়ার পর আমরা সকলে মিলে তোমার উপর জল ছিটিয়েছিলাম,
কিন্তু তারপরও তোমার জ্ঞান ফেরেনি। ভয়ে আমার শরীরের লোম খাড়া হয়ে গিয়েছিল। এর পরের দিনগুলো আমাদের খুব সুন্দর করে পার হচ্ছিল। কলেজ থেকে বাড়ি ফিরে পড়াশোনা বাদ দিয়ে রাত জেগে চিঠি লেখা। সারা রাত শুধু আমরা চিঠি লিখেই কাটিয়ে দিতাম, আর সকালে সেটা আমরা বিনিময় করতাম। লুকিয়ে লুকিয়ে তোমার আঙুল ধরা, কখনো আবার একসঙ্গে মুভি দেখা, এই সব কিছু আমরা সকলের আড়ালে করেছি। আস্তে আস্তে আমাদের প্রেমটা আরো গভীর হতে লাগলো। এতটুকু বলার পর আবারও কিছুক্ষণ নীরবতা পালন করলাম। সামনে থাকা হট কফিটা কোল্ড কফিতে পরিণত হচ্ছে। নীরু সীমাহীন দৃষ্টিতে অন্যদিকে তাকিয়ে আছে। আর এই তাকিয়ে থাকাটা আমার জন্য জমে থাকা ঘৃণা কিনা সেইটা আমার অজানা। নীরু এখন অনেক সুন্দর হয়ে গিয়েছে, একটু মোটা হয়েছে বটে। এবার নীরু আবারও বলতে লাগলো, এত গভীর প্রেম থাকা সত্ত্বেও এমন কেন হলো? কেন আজ আমরা এত অচেনা ইমু? এর উত্তর আমার কাছে নেই, কেননা সব প্রশ্নের উত্তর থাকতে নেই। বিয়ে করেছো? না, সেই থেকে ভেতরে আর প্রেম নামক কোনো কিছুই ফোটেনি। কোনো ভালোবাসার ফেরিওয়ালা আর আমাকে ভালোবাসা ফেরি করতে পারেনি। আষাঢ়ের কালো মেঘের মতন মনের ভেতর থাকা সবটুকু আলো মূর্ছা গেছে। এখানে আর কখনো সূর্যের কোনো আলোক রশ্মি এই মেঘের প্রাচীর ভেঙে ভেতরে আসতে পারেনি। তোমার কথার ধরনটা একদম বদলে গেছে। তা এখনো বিয়ে করোনি কেন? একটা মেয়ে লাল বেনারসি পরে কোণে সাজে বসেছিল বিয়ের আসরে, আর সে মেয়েটাকেই মনে মনে আমি আমার অর্ধাঙ্গিনী ভেবে নিয়েছিলাম। কিন্তু আফসোস, সে আমার হলো না। তার মানে তুমি আমার বিয়েতে এসেছিলে? এটুকু বলে নীরু কান্না করা শুরু করলো, যার ফলে কফি শপের অনেক মানুষ আমাদের দিকে তাকিয়ে আছে। তাই আমি নীরুকে নিয়ে বাইরে চলে আসলাম। হ্যাঁ, সবটুকু সময় আমি তোমাকে দেখেছিলাম। তাহলে আমার সাথে এমনটা কেন করলে ইমু? আমিও তো তোমাকে পাগলের মতো ভালোবেসেছিলাম। রাতভর তোমার দুষ্টুমিগুলো ভেবেই ব্যস্ত থাকতাম। তোমাকে একটু দেখার জন্য পাগলের মতো ছটফট করতাম আমি। তাহলে কেন তুমি আমাদের প্রেমের 1 বছর গণ্ডি পেরোতে না পেরোতেই অন্য কারোর সাথে জড়িয়ে গেলে? সেদিন সকালে তোমার পছন্দের পিঠা নিয়ে আমি ক্যাম্পাসে এসেছিলাম। সারা হল তন্ন তন্ন করে তোমাকে খুঁজেছিলাম, কিন্তু পাইনি। শেষে যখন ক্লান্ত হয়ে পাশের রুমে বসার জন্য গিয়েছিলাম, তখন তুমি অন্য একটা মেয়েকে বুকের সাথে জড়িয়ে ধরে সেই মেয়েটার কান্না থামাতে ব্যস্ত। কেন ইমো, কেন করলে এমনটা? হ্যাঁ, তখন তুমি আমার গালে বেশ কয়েকটা চড় বসিয়েছিলে, অনেক চিৎকার করেছিলে। ফলে সেখানে অনেক লোক জড়ো হয়ে গিয়েছিল। সবাই ভেবেছিল আমি তোমাকে বিরক্ত করেছি, তাই তুমি এমনটা করছো। দিন শেষে তুমিও হ্যাঁ নামক স্বীকারোক্তি দিয়েছিলে যে আমি তোমাকে বিরক্ত করি। ফলে সেই কলেজ ছেড়ে চলে গিয়েছিলাম অন্য একটা কলেজে। হ্যাঁ, তোমাকে আমার আর ভালো লাগেনি, তাই তো সেই মেয়েটার সঙ্গে নতুন করে সম্পর্কে আবদ্ধ হয়েছিলাম। নীরু এবার আমার শার্টের কলারটা টেনে ধরে আমার গালে আবারও বেশ কয়েকটা চড় বসালো। কান্না করতে করতে মাটিতে বসে পড়ল সে। শাড়ির কুচিটা নষ্ট হয়ে গিয়েছে, কোমরের কিছু অংশ দেখা যাচ্ছে। আমিও নীরুর সামনে হাঁটু গেড়ে বসে পড়লাম। নীরু বলতে শুরু করলো, ইমো, আজও কেন মিথ্যে বলছো আমাকে? কেন আমার ভুলটা তুমি না ভাঙিয়েই চলে গেলে? আমি সত্যিটা জেনেছিলাম ইমো। মেয়েটা তোমার মামাতো বোন ছিল, পরিবারের কিছু সমস্যা ছিল, তাই সে কান্না করছিল, আর তুমি তাকে সান্ত্বনা দিচ্ছিলে। আর আমি তোমাকে ভুল বুঝে কি করেছি আমি এগুলো ইমো? থাক না, এসব বাদ দাও না। তোমার সংসার জীবন নিয়ে তুমি হ্যাপি থাকো, এটাই তো আমার চাওয়া, বলো। এতটা বছর আমি শুধু আমার ভুলটার জন্যই কেঁদেছি। সব দোষ আমারই ছিল এখানে। ইমো, আমি সব ছেড়ে তোমার কাছে আসতে চাই। আমি তোমাকে চাই ইমো। দোষ কারণ নয় নীরু, তখন আমাদের অল্প বয়স ছিল, অনেক কিছু আমরা বুঝতে পারিনি। আর এই ভুলটা করো না। যেখানে আছো সেখানে তুমি ভালো থাকবে। তোমার একটা পরিবার আছে, তোমার ওপর অনেকের বিশ্বাস রয়েছে। কেউ একজন পাগলের মতো প্রহর গুনছে তুমি কখন বাড়ি ফিরবে, আর কখন সে তোমাকে চূর্ণিত করবে, 2 হাতে নিজ পাঁজরে বসাবে সেই আশাতে। সারা জীবন অন্যদের কথাই ভাবলে, নিজের বেলায় কিছুই তো করলে না। তুমি বিয়ে করে নাও ইমো, আমি জানি সে মেয়েটা রানী হয়ে থাকবে,
যে তোমাকে পাবে। সে কখনো কষ্ট পাবে না। প্লিজ ইমু, বিয়ে করে নাও। আচ্ছা, আমাকে যেতে হবে নিটু। একবার তোমাকে জড়িয়ে ধরতে পারবো? না, কেননা আমার শরীরের ঘ্রাণ তোমাকে আর ঘুমাতে দেবে না। আমার প্রতি আবারও তোমার ভালোবাসাটা কাজ করবে। তখন তোমার স্বামীকে আর ভালো লাগবে না তোমার। আমি চাই না এইসব কিছু হোক। আমি চাই তুমি ভালো থাকো। তোমার নাম্বারটা দাও। না নিরু, আমাদের হয়তো আর কখনো দেখা হবে না। আর দেখা না হওয়াটাই ভালো। কেননা আমি তোমার সঙ্গে যোগাযোগ রাখলে আবার তোমাকে পাওয়ার জন্য মরিয়া হয়ে যাব। তাই থাক না এমন। হয়তো জীবনের শেষ প্রান্তে এসে আবারও কখনো দেখা হবে আমাদের। তখন না হয় জিজ্ঞাসা করে নেব জীবনটা কেমন চলছে। আমি আর কোনো কথা বললাম না। বাইকটা স্টার্ট দিয়ে আমি আমার ঠিকানায় যাত্রা শুরু করলাম। কখন যে চোখ থেকে এক ফোঁটা জল গড়িয়ে পড়লো খেয়ালই করিনি। সব প্রেমে পূর্ণতা পেতে নেই, কিছু প্রেম এভাবেই থাকে। বাইকের গিয়ারটা চেঞ্জ করতে করতেই বাইকের স্পিডটা বাড়ালাম। আর আনমনেই বলে উঠলাম, তোমাকে বড্ড বেশি ভালোবাসি নিরু। প্রথম দ্বিতীয় যুগ বলে যদি কিছু থাকতো, তাহলে হয়তো পরের বার তোমাকেই বিধাতার কাছ থেকে চেয়ে নিতাম, তারপর আঁকলে রাখতাম এই বুকে। হঠাৎ আবার পকেটে থাকা ফোনটা বেজে উঠল। দেখলাম আমার বন্ধু নীরব কল করেছে। কিরে, কোথায় আছিস? এই তো মার্কেটের পাশে আছি। মার্কেটে কি করছিস? তাড়াতাড়ি আয়, বাচ্চারা ওয়েট করছে তোর জন্য। হ্যাঁ, আসছি। তোর গলাটা এমন কেন শোনাচ্ছে ইমু? কি হয়েছে তোর? কিছু না, এসে সব বলছি। বেশ বেশ, তাড়াতাড়ি আয়। এখন হয়তো আপনাদের মনে প্রশ্ন জাগছে, বাচ্চারা বলতে নীরব ঠিক কাদের কথা বলল। আসলে আমি আমার কলেজ জীবন শেষ করে জীবনের একাকিত্ব দূর করতে ছোট্ট একটা অনাথ আশ্রম খুলেছি। সেখানে প্রায় 20টা বাচ্চা দেখাশোনা আমি আর নীরব মিলে করি। সেই 20 জনের মধ্যেই আজ একজনের জন্মদিন। ওদের নিয়েই আমার এই ছোট্ট জীবনটা দিব্যি চলে যাচ্ছে।